আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান রাকা। জনগণের কাছে দায়বদ্ধ সরকার ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ করতে চান, এমন কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, হাজারো প্রাণের বিনিময়ে দেশে যে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, মানুষের কল্যাণে কাজ করবে সেই সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন অডিটোরিয়ামে ইউজিসির জাতীয় কর্মশালায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বলেন, প্রতিটি শিক্ষার্থী নিজের সম্ভাবনাকে বিকশিত করার সুযোগ পাবে এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে মঙ্গলবার বাংলাদেশে উচ্চশিক্ষা রূপান্তর টেকসই উৎকর্ষতার রোডম্যাপ শিরোনামে এই কর্মশালার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, বিশ্ব র্যাঙ্কিংয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান কতটা সন্তোষজনক। পুঁথিগত শিক্ষা থেকে বেরিয়ে গবেষণা ও উদ্ভাবনী শিক্ষায় মনোযোগ দিতে পরামর্শ দেন প্রধানমন্ত্রী। ফ্যাসিবাদ স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের তারুণ্য বারবার রাজপথে নেমে এসেছে। স্বাধীনতা প্রিয় গণতন্ত্রকামী জনগণ আবারও অধিকার আদায় মিছিলে সামিল হয়েছিল। এভাবে দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় হাজারো প্রাণের বিনিময়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার বর্তমানে প্রতিষ্ঠিত হয়েছে। জনগণের কাছে দায়বদ্ধ এই সরকার বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ বিনির্মাণের কাজ শুরু করতে চায়। মেধা পাচার রোধ করে মেধার বিকাশ, মেধা লালন করে আমরা ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলা করতে চাই একসাথে। শিক্ষা ও গবেষণায় আমাদের বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক মান বজায় রাখতে পেরেছে কিনা এমন একটি প্রশ্ন হয়তো ফুটে উঠেছে, হয়তো ফুটে ওঠেনি। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষাকে সময় উপযোগী করার কথা জানান সরকার প্রধান। একাডেমিক শিক্ষা অর্জনের পাশাপাশি দক্ষতা অর্জন করতে না পারায় মনে হয় শিক্ষিতদের মধ্যে বেকারের হার বেশি হওয়ার কারণ। নৈতিক মূল্যবোধ সম্পন্ন কর্মসূচি শিক্ষা ছাড়া বেকারত্ব নিরসন মনে হয় খুব সম্ভব হবে না। সময় উপযোগী শিক্ষা কারিকুলাম ছাড়াও বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা মনে হয় সম্ভব নয়। এ কারণেই বর্তমান সরকার একাডেমিক সিলেবাসকে সময় উপযোগী করার কাজ এর ভিতরেই হাতে নিয়েছে। শিক্ষার্থীদের দক্ষতা অর্জনে কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। ক্যাম্পাস থেকেই ব্যবসায়িক উদ্যোক্তা তৈরি করা, ফলে এই উদ্যোক্তারা নতুন এবং সৃজনশীল ব্যবসায়িক ধারণা বাস্তবায়ন করে দেশের অর্থনীতিতে নিশ্চয়ই অবদান রাখতে সক্ষম হবে। পরে অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী। শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা। দেশের অর্থনীতিতে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ করা হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রেও হস্তক্ষেপ মুক্ত থাকবে বলে জানান তিনি। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ স্টার্ট আপ ইনভেস্টমেন্ট কোম্পানি BSIC আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, দেশের ব্যাংকিং খাতের সমস্যা নিরসনে সরকার কাজ করছে। অনুষ্ঠানে দেশের ৩৯টি বাণিজ্যিক ব্যাংক নিয়ে চালু হওয়া বাংলাদেশের প্রথম প্রাতিষ্ঠানিকভাবে পরিচালিত ভেঞ্চার ক্যাপিটাল প্ল্যাটফর্মের প্রথম ফান্ডের উদ্বোধন করা হয়। প্রায় ৪২৫ কোটি টাকা সমমূল্যের প্রায় ৩৫ মিলিয়ন মার্কিন ডলার প্রতিশ্রুত মূলধন নিয়ে যাত্রা শুরু করল এই প্ল্যাটফর্মের মাধ্যমে। যে আন্ডার ক্যাপিটালাইজেশন গুলো আছে, প্রাইভেট সেক্টরের আন্ডার ক্যাপিটালাইজেশন আছে, ব্যাংকগুলোর আন্ডার ক্যাপিটালাইজেশন আছে, এগুলো ব্যাংক রেজলিউশনের মধ্যে আমরা নিয়ে আসছি যে ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টরে যে একটা সমস্যা সৃষ্টি হয়েছে সেখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। হাম ও এর উপসর্গ নিয়ে ৪০০ শিশুর মৃত্যু হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান বলেন, টিকা কার্যক্রম চালিয়ে যাচ্ছে সরকার, তবে ইমিউনিটি তৈরি হতে কিছুটা সময় লাগছে। এছাড়া হামের সংক্রমণ ও টিকার সংকটের কারণ অনুসন্ধানে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান। সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি একথা বলেন। এদিকে ঈদুল আজহাকে সামনে রেখে সড়কে শৃঙ্খলা ফেরাতে ও যাত্রা নিরবিঘ্নে করতে সড়ক পরিবহন মন্ত্রণালয় বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে। কয়েকদিনের মধ্যেই তা দৃশ্যমান হবে। হাম এবং হামের মতো
উপসর্গে। আমি জনগণের উদ্দেশ্যে একটা জিনিস বলতে চাই, এটা বলার উদ্দেশ্য হচ্ছে নিশ্চিতভাবে হার্ম শনাক্ত হয়েছে, এই পার্সেন্টেজটা খুব বেশি না, কিন্তু বেশ কিছু সিমটম সেটাকে মিলিয়ে এই সংখ্যাটা বলা হয়। স্টিল আমরা এই সংখ্যাটাকে যদি কম্বাইনলি ধরি, এটা খুবই মর্মান্তিক একটা সংখ্যা। আমরা আমাদের টিকার কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং ইমিউনিটি তৈরিতে একটু সময় নেবে। এবং এই ঘটনাটা কেন ঘটে একটু যদি বলি, ধরুন অনেক শিশু হামজনিত নিউমোনিয়ায় আক্রান্ত হয়, লাঙে ইনফেকশনে আক্রান্ত হয়, তো অনেক শিশুর অনেক ইন্টেন্সিভ স্বাস্থ্যসেবা প্রয়োজন হয়। আমাদের আসলে ইনফ্রাস্ট্রাকচারে ওই পরিমাণ স্বাস্থ্যসেবা দেওয়ার সক্ষমতা আসলে থাকে না। হামের যে সংকট হলো, যে ডিজাস্টার হলো টিকা নিয়ে, এটা নিয়ে একটা তদন্ত কমিটির ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি। খুবই ক্রেডিবল একটা তদন্ত এটার হবে এবং সেটার প্রসেস চলছে, যেখানে শুধু বাংলাদেশ না, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাকেও ইনভলভ করে কাজ করানোর চিন্তা ভাবনা আছে। আমি নিজে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এই ব্যাপারে কথা বলেছি। চাঁদাবাজি বন্ধ করতে উদ্যোগ নেবে বিরোধী দল, এমন আশ্বাস দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। দুপুরে রাজধানীর মিরপুর ১ শাহ আলী কাঁচা বাজার পরিদর্শনে গেলে ব্যবসায়ীদের অভিযোগের প্রেক্ষিতে তিনি এ আশ্বাস দেন। এ সময় সহযোগিতার জন্য বিভিন্ন জনের হাতে টাকা দেন জামায়াত আমির। ব্যবসায়ীও অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতারা ৫,০০০ টাকায় দোকান বরাদ্দ নিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে ৬০,০০০ টাকা থেকে ১.৫ লাখ টাকা পর্যন্ত ভাড়া নিচ্ছে এবং চলছে নীরবে চাঁদাবাজি। মানে এই ঘরগুলো সরকারিভাবে দেওয়া হয়েছে, সরকারের ভাড়া হলো ৫,০০০ টাকা, কিন্তু মালিকরা ভাড়া নিচ্ছে ১ লাখ, কেউ কোনো ঘর প্রতি ১.৫ লাখ। এই মালিক কারা? মালিক যে বিগত সরকার আমলে পাইছে সরকার। সমস্যা আছে যেমন নীরবে চাঁদাবাজি হয়। এগুলা নিয়ে মাঠে নামবো, এগুলা নিয়ে আওয়াজ তুলবো, এগুলা নিয়ে জনগণকে সংগঠিত করব এবং একটা সময়ের ব্যবধানে ইনশাআল্লাহ এই যন্ত্রণা থেকে আমরা জনগণকে মুক্ত করবো ইনশাআল্লাহ। জুলাইয়ের শেষ বা ১ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। জুলাই স্মৃতি জাদুঘর শেখ হাসিনার সব অপকর্মের স্মৃতির রেকর্ডশালা বলে মন্তব্য করেন জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ। প্রধানমন্ত্রী তারেক রহমান এই জুলাই জাদুঘরের উদ্বোধন করবেন। সকালে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে তারা এসব কথা বলেন। শাকিলা করিমের প্রতিবেদন। প্রথমবারের মতো জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার। এ সময় তাদের সাথে ছিলেন সংস্কৃতি মন্ত্রী। পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তারা। এ সময় সংস্কৃতি মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই চলতি বছরের জুলাইয়ের শেষ বা আগস্টের ১ তারিখে খুলে দেয়া হবে এই জাদুঘর। ব্যাপক কর্মযোগ্য এখানে আমরা কাজ করে চলেছি এবং কাজটা সম্পন্ন হলেই আমরা আশা করছি আগামী জুলাই মাসের শেষের দিকে অথবা অগস্টের ১ তারিখে আমরা এই জাদুঘর ওপেন করব। জুলাই জাদুঘর শতাব্দীর জন্য শিক্ষণীয় অবহিত করে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বলেন, ফ্যাসিবাদকে কিভাবে পতন ঘটাতে হয় এই জাদুঘর তার স্মৃতি নিদর্শন। জুলাই আগস্টের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো এবং ফ্যাসিজম বিরোধী আন্দোলনকে উজ্জীবিত রাখা সহ সেই থেকে আগামী নতুন প্রজন্মের শিক্ষণীয় বিষয় হচ্ছে এই মহান জাদুঘর। তা অবিলম্বে ওনারা খুলে দিবেন বলেছেন, আমরাও আশ্বস্ত হয়েছি। স্বৈরাচারকে কেউ সহ্য করে না, জুলাই জাদুঘর তার প্রমাণ মন্তব্য করে স্পিকার বলেন, জুলাই স্মৃতি জাদুঘর যুগ যুগ ধরে মানুষকে সাহস যোগাবে। এই জাদুঘর যতদিন থাকবে, এই মাফিয়া নেত্রী, এই মাফিয়া দলের হত্যাকাণ্ড সম্পর্কে মানুষ এখানে এসে তাদের প্রতি থুতু নিক্ষেপ করবে। আমরা আশা করব বাংলাদেশের মানুষ সকল পর্যায়ের মানুষ এই জাদুঘর থেকে ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা লাভ করবেন। জুলাই বাঁচিয়ে রাখতে জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদও জানান স্পিকার। শাকিলা করিম, RTV, ঢাকা। ১৫ দিনেও গ্রেফতার হয়নি শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যার আসামি। এ বিষয়ে ডিবি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, আসামিদের ধরতে চেষ্টা চলছে। গত ২৮ এপ্রিল হত্যার শিকার হয় টিটন। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে ডিবি কর্তৃক অবৈধ অস্ত্র, গুলি, গান পাউডার, হাতবোমা ও মোটরসাইকেল সহ আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে ডাকাতি রোধে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। গডফাদারদের নজরদারিতে রাখা হয়েছে, কাউকে ছাড় দেওয়া হবে না। এ সময় বিভিন্ন অপরাধে
গ্রেফতারকৃতদের বিষয়ে তথ্য তুলে ধরেন ডিবি প্রধান। ছকের ভিতর নিয়ে আসছি, আমরা একটা নির্দিষ্ট টার্গেটকে নিয়ে গেছে, তবে আমরা কোনো বিষয় ছাড় দিচ্ছি না। শুধু ওই এক টার্গেট নিয়ে আমরা পড়ে আছি তা না। আপনারা এখানে জানেন যে মিডিয়াতে প্রচুর এটা নিয়ে আসছে, বিভিন্ন কথা আসছে, তা আমরা সবগুলো সাদরে গ্রহণ করেছি, কারণ আমাদেরকে সবগুলো দেখতে হবে। এটা তথ্য মানে একবারে রহস্য উদ্ঘাটন না করার জন্য, না করা পর্যন্ত আমরা সবগুলো তথ্য মাথায় রেখে আমরা এগোচ্ছি। আওয়ামী শাসনামলে ডিজিএফআইয়ের জেআইসিতে গুম নির্যাতন মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ ১৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। দুই বিচারকের উপস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ গতকাল জবানবন্দি দেওয়া গুমের শিকার সাবেক যুবদল নেতা ও ব্যবসায়ী নাজিম উদ্দিনকে জেরা করছে আসামিপক্ষ। অন্যদিকে ট্রাইব্যুনাল ২-এ জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ ৩ অভিযোগের মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ ৪ আসামির বিরুদ্ধে দ্বিতীয় দিনের যুক্তি উপস্থাপন করছে প্রসিকিউশন। এর আগে আরও ২টি নতুন মামলার বিচারিক কার্যক্রম হয়। কুরবানির ঈদে সাধারণত সবথেকে বেশি আকর্ষণ থাকে বড় সাইজের গরুতে। ক্রেতাদের চাহিদা মাথায় রেখে রাজধানীর খামারগুলোতেও তৈরি করেছে বিশাল সাইজের বিভিন্ন জাতের সব গরু। কেরানীগঞ্জের আপেল বা সাভারের ইসলাম ব্রাদার এগ্রোতে ৫০,০০০ থেকে ২০ লাখ টাকার পর্যন্ত পশু পাওয়া যাচ্ছে কোরবানির জন্য। কোরবানির পশু প্রস্তুতি নিয়ে সাকিবুর রহমানের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব আজ। কুরবানির জন্য দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এগ্রো ফার্মগুলো। কৃত্রিম পদ্ধতির পরিবর্তে ঘাস, দানাদার ভুসি, ভুট্টা খাবার হিসেবে ব্যবহার করে মোটাতাজা করার কারণেই জনপ্রিয়তা পাচ্ছে খামারগুলো। কেরানীগঞ্জের আপেল এগ্রো কর্তৃপক্ষ তাদের খামারে বরাবরই বড় সাইজের গরু পালন করে আসছে। এবারও শাহিওয়াল, হাসা, গির, বলদ, ফ্রিজিয়ান সহ বিভিন্ন জাতের গরু মোটাতাজা করেছে কুরবানির জন্য। ক্রেতাকে এসব গরু কিনতে যেতে হবে খামারে, আর দর দামেই কিনতে পারবেন পছন্দের গরু। ১২০টা গরু কালেক্ট করা হয়েছে। ৩০০ থেকে শুরু করে আপনার ১২০০ কেজি পর্যন্ত আমাদের কাছে গরুর এবার আছে। ম্যাক্সিমাম কালেকশন হচ্ছে শাহিওয়াল, ব্রাহ্মা আছে, ব্রাহ্মা ক্রস আছে, ফ্ল্যাগ বে আছে, হলস্টাইন ফ্রিজিয়ান আছে। সাভারের ইসলাম ব্রাদার খামারেও প্রস্তুত হয়েছে অন্তত ৩০০ গরু। ১ টনের ওজনের বেশি ফ্রিজিয়ান এই গরু এরই মধ্যে বিক্রি হয়েছে ১২ লাখ টাকায়। দেখতে সুন্দর হওয়ায় ক্রেতাদের মন কাটছে শাহিওয়াল, গির, দেশি ও ফ্রিজিয়ান সহ বিভিন্ন জাতের গরু। পছন্দের গরু কিনতে খামারে পরিবার নিয়ে অনেকেই এসে করছেন দরদাম। গরু আমাদের পছন্দ হয়েছে, এখন আমরা দাম দস্তরে যাব। পছন্দ হলে রেখে গেলাম, ঈদের আগে পৌঁছায় দিল, এটাই বড় সুবিধা। কৃত্রিম কোনো উপাদান ছাড়াই দানাদার খাবার দিয়ে লালন পালন করে বড় করার কথা জানিয়েছেন খামারিরা। ৫০,০০০ টাকা থেকে শুরু করে ৫০ লাখ টাকা পর্যন্ত গরু পাবেন ভাই। শুধু বলতে হবে আর কি আপনার বাজেট কত। কাঁচা ঘাস খাওয়াই গরুরে বেশি, আর হচ্ছে আপনার দানাদারের মধ্যে ধানের গুঁড়া, তারপরে ভুট্টা ভাঙা একদম আর কি। আমরা এগুলো সব র মেটেরিয়ালস খাওয়াই। আমরা গরু সময় দেই অনেক, গরুর খাওয়াই কম, সময় দেই অনেক। যে কেউ গরু কিনে ঈদের আগ পর্যন্ত লালন পালনের জন্য খামারেই রাখার ব্যবস্থা রেখেছে খামারিরা। সাকিবুর রহমান, RTV, ঢাকা। ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় নিহত হয়েছেন 2 বাংলাদেশি। এ ঘটনায় স্বজন হারানো 2টি পরিবারের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। এর আগে গত 25 ফেব্রুয়ারি সংসারের সচ্ছলতার আশায় লেবাননে পাড়ি জমিয়েছিলেন সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের শফিকুল ইসলাম ও আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের নাহিদুল ইসলাম। তবে গতরাতে খবর আসে ইসরায়েলের বিমান হামলায় তাদের মৃত্যু হয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় 2 রেমিটেন্স যোদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। সোমবার দুপুর 12টার দিকে ইসরায়েলের বিমান হামলায় তারা নিহত হন। কিচ্ছু তো পাতিনি, আমি যোগাযোগ করতেছি, ওরা যে 10 জন ছিল একসাথে, আমি কারো যোগাযোগ পাতিনি। সুন্দরভাবে আগামী দিনগুলো চলতে পারে এবং লাশটাকে দাফন কাফন করার আমরা যেন জানাজায় অংশ নিতে পারি, তার কবরটা যেন আমাদের কবরস্থানে থাকে, এটাই এখন বড় সান্ত্বনা। আমি লাঞ্চে এসে কথা কই, লাঞ্চে বাসায় আসি একটা সময়, তখনও ফোন দেয় যে আম্মু এই সময় বাসায় আসা, কালকে ঢাকায় প্রচুর ঝড় বর্ষা হয়েছে। 21,000 টন পরিশোধিত ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে MTC র্যাপ্টর।
সিঙ্গাপুর থেকে ডিজেল নিয়ে আসা জাহাজটি সোমবার বহির্নোঙরের কুতুবদিয়া এলাকায় নোঙর করে। বিষয়টি নিশ্চিত করেছেন জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইসেন্সের ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির জন্য আনা ডিজেল প্রথমে লাইটারিং করে পতেঙ্গা ডলফিন জেটিতে আনা হবে। বরেণ্য অভিনেতা নাট্যকার আতাউর রহমান মারা গেছেন। ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গেল রাতে মারা যান তিনি। মগবাজারে জানাজা শেষে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য আতাউর রহমানের মরদেহ বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। শ্রদ্ধা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে। 1941 সালের 18 জুন নোয়াখালীতে জন্ম নেন বরেণ্য অভিনেতা আতাউর রহমান। দেশের সংস্কৃতি ও নাট্যাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে 2021 সালে স্বাধীনতা পদক দেওয়া হয়। এছাড়াও তিনি 21 পদক, শহীদ মুনীর চৌধুরী পুরস্কার সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। দিনাজপুরের চিরির বন্দরে জমি নিয়ে বিরোধে বাবা ও সৎ ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে অপর দুই ছেলের বিরুদ্ধে। সকালে উপজেলার চাম্পাতলি বাজারের উত্তরে পলাশবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন শহীদুল ইসলাম দুলু ও তার ছেলে কাবিল মিয়া। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত দুই ছেলে সাকিব ও সাদিকুল। কুমিল্লার তিতাসে আব্দুল লতিফ নামে এক হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার দিনগত রাতে উপজেলার মানিককান্দি গ্রামের 3 রাস্তার মোড়ে এই ঘটনা ঘটেছে। নড়াইলের লোহাগড়ায় মধুমতি নদীতে নিখোঁজের 43 ঘণ্টা পর সীমা নামে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। জামালপুরের ইসলামপুরে যমুনা নদীর চর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও কুমিল্লায় মোহাম্মদ আজহারুল ইসলাম নামে এক ব্যক্তিকে কুপিয়ে আহত করেছে মাদক কারবারিরা। চুয়াডাঙ্গায় অপরিকল্পিতভাবে ব্যবসা প্রতিষ্ঠান, কলকারখানা আর ইট ভাটা তৈরিতে আশঙ্কাজনক হারে কমছে কৃষিজমি। জমি ও রেজিস্ট্রেশন খরচ তুলনামূলক কম হওয়ায় কৃষি জমি কিনে এসব স্থাপনা নির্মাণ করছে এক শ্রেণীর মানুষ। এতে ফসল উৎপাদন কমে হুমকির মুখে পড়ছে কৃষির ভবিষ্যৎ। চুয়াডাঙ্গা সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। একসময় চুয়াডাঙ্গা সব সড়কের দুপাশে দেখা যেত দিগন্ত জোড়া ফসলের মাঠ। তবে অপরিকল্পিত ভবন, ব্যবসা প্রতিষ্ঠান, কলকারখানা আর ইট ভাটা নির্মাণে চিরচেনা সেই দৃশ্য এখন অনেকটাই অপরিচিত। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী গেল এক দশকে 0.7% হারে জেলার আবাদি জমি কমেছে 6062 হেক্টর। 2016-17 অর্থ বছরে জেলার কৃষি জমির পরিমাণ ছিল 99,623 হেক্টর। 2025-26 অর্থ বছরে তা দাঁড়িয়েছে 93,561 হেক্টরে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতে কৃষি জমি রক্ষার দাবি স্থানীয়দের। চুয়াডাঙ্গা শহরের ব্যবসায়ীরা কিনে এখানে বড় বড় প্রতিষ্ঠান এবং গোডাউন এইসব করার কারণে জমির পরিমাণ হ্রাস পাচ্ছে। এই জমি আপনার ছোলা, গম, আইরে সব কিছু হয়তো এখন আর কিছুই হচ্ছে না এই মাটিতে। এইভাবে জমি সব শেষ হয়ে গেল। এখন আমরা কি করব? লাস্টে আমাদের ওই হাফ বয়েল ডিম বেচতে হবে আর বাদাম বেচে খাইতে হবে। ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধিকে কৃষি জমি কমার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছে জেলা কৃষি বিভাগ। ফসলে জমি রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সচেতনতা বৃদ্ধির প্রতি জোর দিলেন এই কৃষি কর্মকর্তা। সরকারও বেশ কিছু অধ্যাদেশ জারি করেছেন যে কৃষি জমি ব্যবহারের উপরে, যাতে অধিক নিবিড় চাষ সম্পন্ন জমি যেন এই কৃষি জমি কাজ ব্যতীত অন্য কাজে ব্যবহৃত না হয়। খাদ্য নিরাপত্তা ও কৃষির ভবিষ্যৎ রক্ষায় প্রয়োজনে আইন প্রয়োগের মাধ্যমে ফসলি জমি রক্ষার দাবি সচেতন মহলের। সুলাইমান কবির, RTV। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।